পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর তালিকায় ৩৩তম দেশ হিসাবে নাম লেখালো বাংলাদেশ। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আজকে থেকে শুরু হয়েছে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম দেওয়ার কাজ। এখন মানুষের মধ্যে প্রশ্ন, কবে থেকে মিলবে বিদ্যুৎ? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো নির্বাচিত খবরের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন। মহিউদ্দিন, আপনাকে স্বাগতম। মহিউদ্দিন, ইতিমধ্যে তো রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে জ্বালানির লোডিং সেটি শুরু হয়েছে। তো এখন অনেকের কাছে প্রশ্ন, যে জ্বালানি লোডিং তো শুরু হলো, বিদ্যুৎ আসবে কবে থেকে? বিদ্যুৎ আসবে কবে? ধরেন এই যে জ্বালানি লোডিং, যেটি আপনি বললেন যে জ্বালানি লোডিং শুরু হয়েছে আজকে থেকে, এইটি আসলে জ্বালানির যে পারমাণবিক জ্বালানি যে বলতে আমরা যেটি বুঝিয়ে আসলে যে মানে এক একটা বান্ডেলের মতো যেটা বলা হচ্ছে যে বান্ডেল আজকে প্রবেশ করানো শুরু হলো, মানে এরকম মোট 163টি বান্ডেল, এই যে চুল্লি পাত্র যে ইউরেনিয়ামের বান্ডেল। ইউরেনিয়ামের বান্ডেল, রাইট, ইউরেনিয়ামের বান্ডেল, এইটি যে চুল্লি পাত্রটা ওখানে আছে, রিয়েক্টর ভ্যাসেল বলে, ওর ভেতরে হচ্ছে এগুলো সাজানো হবে একটা একটা করে। এই যে পুরো ধরেন 163টি বান্ডেল যেখানে বসানো হবে রিয়েক্টরের ভেতরে, এটি করতে 30 দিন সময় লাগতে পারে। মানে 30 দিন পর গিয়ে সমস্ত যে এই বান্ডেলগুলো আছে বসানো শেষ হবে। তারপরে মূলত শুরু হবে ফিজিক্যাল স্টার্ট আপ। এই ফিজিক্যাল স্টার্ট আপের সময়, এই সময় কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলতে থাকবে। ফিজিক্যাল স্টার্টের সময় মূলত হচ্ছে যে যে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন যেটাকে বলে, যে আপনি যে বিকিরণটা বা বিক্রিয়াটা জ্বালানির, সেটি পাওয়া শুরু হবে। পরীক্ষা নিরীক্ষা চলবে, তাতে আরও 34 দিন সময় দরকার হবে। এরপরে গিয়ে মূলত সে শক্তি উৎপাদন করবে এবং বয়লার ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনের যে প্রক্রিয়া সেটি শুরু হবে। সেটি আসলে ধাপে ধাপে এগোবে। ধাপে ধাপে মানে প্রথমে হয়তো ধরেন 0%, 2%, 3%, 5%, 10% এরকম করে করে বাড়তে থাকবে। যখন এটি 30% গিয়ে উন্নীত হবে, তখন মূলত গ্রিডে ওইভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে যাবে। গ্রিডের সঙ্গে তখন কানেক্ট হবে। তো 30% মানে হচ্ছে তখন আসলে 300 মেগাওয়াটের মতো বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে সরবরাহ করা হবে। এগুলো কিন্তু পরীক্ষামূলকভাবে, তখনও নানান ধরনের পরীক্ষা চলতে থাকবে। তখনও হচ্ছে যে দেশীয় যে আমাদের যে পরমাণু শক্তি কমিশন, শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এদের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। আন্তর্জাতিক যে পারমাণবিক শক্তি সংস্থা আছে তাদের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। এগুলো প্রত্যেকটা ধাপে এগুলো চলতে থাকবে, যেহেতু নিরাপত্তার বিষয়টা আছে। তারপরে যদি আপনি বলেন যে চূড়ান্তভাবে আমরা যেটি বলি যে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন বা সরবরাহের যে বিষয়টা, যে যেটি আসলে নিয়মিত সরবরাহ করে, সেটি করতে হয়তো মানে এখন পর্যন্ত রূপপুর কর্তৃপক্ষ বলছেন যে 10 মাস লাগতে পারে, বিশেষজ্ঞরা বলছেন সব মিলে হয়তো 1 বছর লাগতে পারে। কিন্তু আগস্টের শেষ দিকে হয়তো গ্রিডে আমরা বিদ্যুৎ পাওয়াটা শুরু করবো আর কি। অর্থাৎ 1 বছর পরে গিয়ে জাতীয় জাতীয় যে গ্রিড রয়েছে সেখানে পুরো দমে আসলে বিদ্যুৎ পাওয়া পুরো যাবে। দমে মানে যেহেতু ইউনিটটা 1200 মেগাওয়াটের, আপনি জানেন যে রূপপুরে দুটো ইউনিট আছে, 1200 মেগাওয়াট করে দুটো। তার মধ্যে 2400 মেগাওয়াট। এখন আমরা প্রথম ইউনিট নিয়ে কথা বলছি, যে প্রথম ইউনিটের যে প্রক্রিয়া চলছে, এই প্রথম ইউনিটে বিদ্যুৎ আপনি গ্রিডে পাওয়া মানে বলেন যে মানে আমরা বিদ্যুৎ কবে পাবো, কবে মানুষ পাবো? কবে বিদ্যুৎ পাবে। তো মানুষকে বিদ্যুৎ পেতে হলে তো আগে গ্রিডে যেতে হবে। সেই গ্রিডে যাওয়াটা শুরু হবে হয়তো আগস্ট নাগাদ, আগস্টের শেষ দিকে হতে পারে এটা। তখন কিছু কিছু বিদ্যুৎ যাবে, যেটা আমরা বলছি যে এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি যে 300 মেগাওয়াটের মতো হয়তো সরবরাহ হবে। কিন্তু এটা নিরবচ্ছিন্ন থাকবে না, এটা হয়তো আবার বন্ধ করা হবে, কারণ এটা পরীক্ষা নিরীক্ষার অংশ। তারপরে আবার চালু হবে। তারপরে চূড়ান্তভাবে ধারাবাহিক যে বিদ্যুৎ প্রবাহ, সেটি যদি আমরা বলি, সেটি হয়তো 1 বছর পর থেকে শুরু হবে। 5 বছর হবে। আচ্ছা, আজকে তো জ্বালানি দেওয়ার মানে জ্বালানি লোডিং এর যে প্রক্রিয়াটি বা শুরু হলো যেটি, জি। জ্বালানি দেওয়া আর কি। তো আসলে এর পরের ধাপগুলোতে কি হবে আসলে? এর পরের ধাপগুলোতে কি কি ভাবে আসলে বিদ্যুৎটা জাতীয় গ্রিডে আসবে? এই যে একটু আগে আমি যেটা বলছিলাম আপনাকে, যে পুরো প্রক্রিয়া যে কিভাবে কিভাবে যে প্রথমে আপনার অ্যাসেম্বলিগুলো ওখানে যে রিয়েক্টর ভেসেল আছে সেখানে সাজানো, সেটা 30 দিন। তারপরে যে হচ্ছে ফিশন রিয়াকশন, সেটা 34 দিন। তারপরে আবার যখন সে শক্তি উৎপাদন করবে, সেখানে আরও প্রায় 40 দিন লাগবে। এই যে পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো আপনার হচ্ছে যে প্রতিটা ধাপে, আমি যেটা বলছিলাম যে প্রতিটা ধাপের ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে এবং ছাড়পত্রের বিষয় আছে। ছাড়পত্র ছাড়া, এবং এখন আমরা যেমন হচ্ছে যে এখন রূপপুর যখন এই ফুয়েল লোডিং শুরু করছে, তার আগে কিন্তু তাকে একটা কমিশনিং লাইসেন্স নিতে হয়েছে। তো তারপরে যখন সে আবার সিওডি করবে, তখন কিন্তু আবার তাকে লাইসেন্স নিতে হবে। এটা আমাদের যে শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে। এরপরে আন্তর্জাতিক সংস্থার যে সনদ বা লাইসেন্স অনুমোদন, এগুলো তো আছেই। প্রতিটা ধাপে এগুলো নিতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ রূপপুরের ক্ষেত্রে বা পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে নিরাপত্তার বিষয়টা, এটা কিন্তু কোনো ঐচ্ছিক বিষয় না। এমন না যে হচ্ছে যে আপনি মানে নিরাপত্তা দরকার সেই জন্য মেনটেন করতে, এটা বাধ্যতামূলক, এটা আপনাকে করতেই হবে, এটা আন্তর্জাতিক শর্ত। তো এটা মেনেই হচ্ছে যে আপনাকে প্রতিটা ধাপ পার করতে হবে। আচ্ছা, মহিউদ্দিন, একবার ফুয়েল লোড করা হলে সেটা আসলে কতদিন পর্যন্ত সেখান থেকে বিদ্যুৎ পাওয়া যায়? আচ্ছা, একবার যখন ফুয়েল লোডিং হয়ে যাবে, যখন এটি ধরেন আপনার বিদ্যুৎ শুরু করবে, প্রবাহ শুরু করবে, তারপর আপনি এই একই ফুয়েল দিয়ে 1.5 বছর পর্যন্ত এটি চলবে। 1.5 বছর আপনি মানে
24/7, মানে একদম 24 ঘন্টা আপনি সপ্তাহে 7 সারাক্ষণ দিন। নিরবচ্ছিন্ন 7 দিন বিদ্যুৎ পেতে থাকবেন। মানে এই যে 18 মাস, এই 18 মাসে বড় ধরনের দুর্ঘটনা ছাড়া, মানে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের যে কোনো দুর্ঘটনা ঘটে, এছাড়া নর্মালি আপনি বলেন যে এই 1.5 বছরে কোনো ধরনের কোনো ইন্টারাপশন হবে না। 1.5 বছর আপনি কন্টিনিউয়াস এই যে 1200 মেগাওয়াট বিদ্যুৎ সেটি আপনি পেতে থাকবেন, মানে গ্রিড এটা সরবরাহ হতে থাকবে। তারপর 1.5 বছর পরে গিয়ে আপনাকে যেটা করতে হবে, তখন ফুয়েলটা চেঞ্জ করার বিষয় আসে। তো চেঞ্জ করার ক্ষেত্রে আপনাকে পুরো ফুয়েল যেটা অলরেডি লোড করা আছে ভেতরে রিঅ্যাক্টর ভেসেলে, সেটি পুরোটা চেঞ্জ করতে হবে না। তখন দেখা যায় যে 3 ভাগের 1 ভাগ হয়তো বদলাতে হবে, সেই 1 ভাগ আবার নতুন করে ওখানে প্রবেশ করাতে হবে। দেন এটি আবার ওই ওই সময়টা বন্ধ থাকবে বিদ্যুৎ কেন্দ্র, যখন এই ফুয়েল লোডিংটা আবার হবে তারপরে আবার শুরু হবে, আবার শুরু হলে আবার 18 মাস চলে, এভাবেই চলতে থাকবে। এভাবেই চলতে থাকবে। আচ্ছা, আপনি শুরুতে বলছিলেন যে আসলে 2টি চুল্লি রয়েছে আমাদের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। একটিতে তো ফুয়েল লোডিং শুরু হচ্ছে, হয়ে গেল। তো আরেকটির ক্ষেত্রে কি তথ্য রয়েছে আপনার কাছে? আরেকটি ক্ষেত্রে দেখুন, আমাদের আসলে এই প্রকল্পটি 2000 অফিসিয়ালি আমাদের যে প্রকল্পের মেয়াদ ছিল 2016 সাল থেকে শুরু হয়ে এটি 2025 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। এটি ছিল পুরো প্রকল্পের মেয়াদ, আপনি যেটি বলছেন 2 ইউনিট মিলে 2400 মেগাওয়াট। তো প্রথমে প্রকল্পের যে প্রজেকশন ছিল, বলা হয়েছিল যে প্রথম ইউনিট যেটি নিয়ে আমরা এখন কথা বলছি, যেটিতে আজকে ফুয়েল লোডিং শুরু হয়েছিল, সেটি আসলে হওয়ার কথা ছিল 2023 সালের ডিসেম্বরে। তো তারও 3 বছর আগে। হ্যাঁ, আরও 3 বছর আগে, 3 বছর মানে 3.5 বছরের 3.5 মতো বছর আমরা আসলে পিছিয়ে গেছি। এটা আসলে অনেক আগে হওয়ার কথা ছিল। তো কেন আমরা পারলাম না, আপনি জানেন যে ওই সময় বেশ কিছু কারণ ছিল। আপনার বিশেষ করে বৈশ্বিক যে মহামারী করোনা ভাইরাস, সেটি কিছুটা কাজে দীর্ঘায়িত করেছে, কাজ পিছিয়ে দিয়েছে। তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আসলে কাজে বড় ধরনের প্রভাব পড়ে। তো এখন যখন আমরা ওই ইউনিট 1-এর ফুয়েল লোডিং শুরু হলো, সেই মুহূর্ত থেকে এটি যখন প্রোডাকশনে শুরু হবে, তারপরে হয়তো ইউনিট 2 নিয়ে তারা নতুন করে দিনক্ষণ ঠিক করবেন যে ইউনিট 2-তে কবে ফুয়েল লোডিং করবেন। সেটা এখন পর্যন্ত কোনো পরিষ্কার কোনো সূচি ঠিক হয়নি আসলে যে কবে ইউনিট 2-তে ফুয়েল লোডিং হবে। আচ্ছা, তো এই যে আপনি বলছেন যে 3 বছর আমরা পিছিয়ে গেছি, যে করোনা সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ। তো এই যে 3 বছর পিছিয়ে যাওয়ার কারণে খরচ তো নিশ্চয়ই বেড়েছে। খরচ বাড়ার যে বিষয়টা আসলে রাশিয়ার সঙ্গে বা যে ঠিকাদার সংস্থা, রাশিয়ার যে মূল যে রুশ ফেডারেশনের আপনার পারমাণবিক শক্তির যে মূল সংস্থা রোসাটম, তাদের যে ইঞ্জিনিয়ারিং সেকশন অ্যাটমস্ট্রা এক্সপোর্ট বলে, যারা আমাদের ঠিকাদার হিসেবে এই প্রকল্পটিতে কাজ করছেন, তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের যে চুক্তি, সে চুক্তিতে পরিষ্কার বলা আছে যে যদি মেয়াদ বাড়েও কখনো, তাহলে খরচ বাড়বে না। এটি হচ্ছে চুক্তি শর্ত। তো সেই হিসেবে মেয়াদ কিন্তু এখন বাড়লো, আমরা জানি যে 2 দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। তো খরচ যেহেতু বাড়ানো যাবে না, এবং তারা আসলে বাড়ায়নি। আপনি যদি ঠিকাদারের কথা বলেন তাহলে তারা খরচটা বাড়ায়নি, কিন্তু এই যে মাঝখানের যে সময়, এই সময়ের মধ্যে ডলারের বিপরীতে টাকার যে মান, এর মধ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে। তো স্বাভাবিকভাবে এখন বেশি দাম দিয়ে ডলার কিনতে হচ্ছে, এই কারণে আসলে প্রকল্পের খরচ প্রায় 26,000 কোটি টাকা বেড়ে গেছে। আচ্ছা, প্রতিদিন আমাদের বাংলাদেশের যে বিদ্যুতের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় বেশি উৎপাদন করার সক্ষমতা দেশের রয়েছে। তো তারপরেও আমাদেরকে যে গ্রীষ্মকাল আসলে প্রচণ্ড লোডশেডিংয়ের সমস্যা হয়। তো এই রূপপুরে পুরোপুরি জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া শুরু করলে তখন কি আসলে দেশের মানুষ এর সুফলটা পাবে কিনা? হ্যাঁ, এটা পাওয়ার কথা। এটা খুবই ভালো প্রশ্ন আপনি যেটি বলছেন। দেখুন, আমাদের আসলেই 29,000 মেগাওয়াটের মতো ক্যাপাসিটি আছে এখন বিদ্যুৎ উৎপাদনের, কিন্তু আমরা দেখি যে এই যে যখন এখন এপ্রিলে গ্রীষ্ম যখন শুরু হয়, তখন আমরা দেখি এই 15,000 16,000 মেগাওয়াট যখন আমাদের চাহিদা হয়, তখনই আমাদের 2,000 2,500 মেগাওয়াট 3,000 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হয়। তার মানে আমরা জ্বালানির যে স্বল্পতা, সেটির জন্য উৎপাদন করতে পারি না, মানে আমাদের সক্ষমতা বসে থাকে। এর জন্য সরকারকে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর হচ্ছে যে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হয়, তারপর সেটা সরকারকে ভর্তুকি দিতে হয়। রূপপুরের ক্ষেত্রে যেটি হবে, রূপপুর যখন চালু হবে পুরো দমে, আমরা প্রথম ইউনিট থেকে যেমন 1200, যদি তারপরে দ্বিতীয় ইউনিটও চালু হয়, তার মানে 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এটা আমাদের যে সামগ্রিক যে চাহিদা, তার চেয়ে কিন্তু এটা 10 থেকে 12% সে মিট আপ করবে। এবং রূপপুরের সুবিধা হচ্ছে আপনার এই বিদ্যুৎ কেন্দ্র, যেটি আমরা শুরুতেই বলছিলাম যে একবার যখন চালু হবে, এটি কোনো বড় ধরনের দুর্যোগ দুর্ঘটনা ছাড়া বন্ধ হওয়ার সুযোগ নাই, এটি নিরবিচ্ছিন্ন চলতে থাকবে। তার মানে এটা অবশ্যই, মানে বিদ্যুতের যে চাহিদা মেটানোর ক্ষেত্রে এটা অবশ্যই স্বস্তি দিবে, কারণ এই বিদ্যুৎটা সবসময় পাওয়া যাবে এবং এটা নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না। আচ্ছা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তো মানুষের মধ্যে অনেক রকমের আলোচনা আছে, অনেক রকম বিষয় নিয়ে তারা কথা বলেন, কিন্তু তার মধ্যে একটা ভয়ও আছে এক রকমের। তো আসলে এই যে রূপপুরে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে? আসলে ভয় থাকাটা স্বাভাবিক। নিউক্লিয়ার মানেই হচ্ছে যে মানুষের মধ্যে এই ভয়টা কাজ করে। আপনি দেখুন, আবার এই নিউক্লিয়ার থেকে দুর্ঘটনার ইতিহাস হয়তো কম, মানে এমনি বিশেষজ্ঞরা যাতে বলেন যে প্রচুর সংখ্যা আছে দুর্ঘটনা আছে, কিন্তু হয়তো আপনি যদি রেশিও করেন বলবে যে সংখ্যায় তো খুব কম দুর্ঘটনার ইতিহাস, মানে খুব বেশি না। চেরনোবিল দুর্ঘটনার কথা আমরা জানি, যেটা আসলে এখনও সেটা রেশ আছে, হয়তো আরও অনেক বছর থাকবে। বিশেষজ্ঞরা বলছেন হয়তো আরও 80 বছর হয়তো লাগবে ওখানকার যে পরিবেশ সেটি স্বাভাবিক হতে, বা ওইখানে মানুষ যদি থাকতে চায় সেই পর্যায়ে আসতে আরও 80 বছর লাগতে পারে। তো যে কারণে ঘটনা কম থাকলেও
ঝুঁকি অনেক মারাত্মক। তো স্বাভাবিকভাবে এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে মানে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে প্রতিটা ধাপে সতর্কতার সঙ্গে এখন যে প্রক্রিয়া আমরা যেটি বলছিলাম যে এই যে ফুয়েল লোডিং এর প্রক্রিয়া, এটিও কিন্তু খুবই জটিল প্রক্রিয়া। এখানে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ পদক্ষেপ আছে ধাপে ধাপে। তো প্রতিটা ধাপই খুবই সতর্কতার সঙ্গে এগুলি আসলে পার করতে হয়। তো রূপপুরের ক্ষেত্রে এটি তার যারা এই কাজটি করছেন, রাশিয়া আমাদেরকে সহযোগিতা করছে, তারা বারবার করে এটি নিশ্চিত করেছেন যে এর তো তৃতীয় প্রজন্মের প্রযুক্তি আমাদের এখানে যেটি বসানো হচ্ছে যে রিঅ্যাক্টর ভেসেল, এবং এখানে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এবং আপনি জানেন যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার যে এটি থাকে, সবচেয়ে বড় যে ঝুঁকি যেটি থাকে সেটি হচ্ছে যে বর্জ্য নিয়ে। বর্জ্য ব্যবস্থা। আপনি যে জ্বালানি থেকে যে বর্জ্যটা তৈরি হবে সেটা আসলে কি হবে, তো সেটিও আমাদের আসলে ওই ব্যবস্থাপনা নেই। এই প্রকল্পের ইয়ে হিসেবে রাশিয়ার সঙ্গে আরেকটি চুক্তি করা আছে যে এখানে যে বর্জ্যটা তৈরি হবে, বর্জ্যটা পাওয়া যাবে, সেটি নিরাপত্তার সাথে রাশিয়া তার কাছে ফিরিয়ে নিয়ে যাবে, রাশিয়া তার দেশে নিয়ে যাবে, সেখানে গিয়ে সে মাটির অনেক নিচে এগুলি পুঁতে রাখবে, কারণ সেই বর্জ্য যাতে কোনোভাবেই কোনো ধরনের বিকিরণ বাতাসে না ছড়ায়। ধন্যবাদ মিনতির আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এখন কথা বলছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি বা ইউরেনিয়াম দেওয়ার বিষয়টি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।